প্রিয় দর্শক, আরেকবার স্বাগত এনটিভির স্টুডিওতে। আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা নিয়ে। কেন হলো সেটা, কেন, কিভাবে এটা সংশোধন করা যায়, কিভাবে স্টপ করানো যায়। আমরা আমাদের সম্মানিত দুই বিচারক, যিনি হচ্ছেন স্পিকার টাওয়ার হামলেট কাউন্সিল, ডেপুটি মেয়র টাওয়ার হামলেট কাউন্সিল, ওনারা বললেন ওনাদের ওপিনিয়ন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নিয়ে। অনেক কিছু বলার অনেকেরই আছে আমরা জানি, তারপরেও আমরা চাই এখান থেকে ওনাদের কথা থেকে একটু বেছে নেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য, বাংলাদেশের শান্তির জন্য। আমরা এখন কথা বলতে যাচ্ছিলাম এক্স কাউন্সিলর জয়নাল চৌধুরী। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম সাইদি সাহেবের রায় নিয়ে। আপনি কি বলেন সাইদি সাহেবের রায় বা তেরু রাজাকার বা দেলোয়ার হোসেন সাইদি রায়টা কতটুকু যুক্তিসঙ্গত, অথবা এটা পক্ষে বিপক্ষে আপনার ওপিনিয়ন থাকে? আপনি এখানকার একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, আগে কাউন্সিলর ছিলেন, রাইট? মাইক্রোফোনটা অন করবেন প্লিজ, মাইক্রোফোনটা অন করবেন। নিচের দিকে রান্না হবে, নিচের দিকে, উপরের দিকে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে আমি একটু পিছনে যাব, সেজন্য এরশাদ আন্দোলনের সময় সাইদি সাহেব সহ বা এই যে জামাতের যারা শীর্ষ নেতৃত্ব ব্যক্তিত্ব সবাইকে এরশাদ আন্দোলন করলেন, এরপর নির্বাচন করলেন, ওনাদেরকে নিয়ে পার্লামেন্টেও আপনার দেশের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কথাবার্তা বলেন এবং অনেকদিন কাজও করলেন। সেই সময় কেউ এইসব কথা বললেন এবং কেউ বললেন যে আমি এদের সাথে যাব না, বা ওদেরকে মানে নির্বাচনে বিভিন্ন ব্যাপারে যে আমি দিতে হবে না, এই ধরনের কোনো কিছু না বলে এখন যে আপনার যে বিচারটা শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা শুনে, ভালো কথা, বিচার শুরু হয়েছে, কিন্তু সবাই বিচার চায়। কিন্তু আমি দেখতেছি যে সব দলের মধ্যে আছে ঠিক রাজাকার রয়েছেন, এমনকি মন্ত্রীও আছেন, আগেও ছিলেন। আমার গোলাম আজম মন্ত্রী ছিলেন, এখন খুব মন্ত্রীও আছেন, অনেক আছেন, বুঝলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন নাম বলে আমার আছেন। কিন্তু ওদের কেন নাম দেওয়া হচ্ছে, ওদের কেন বিচার হচ্ছে না? তাদের আবার বলতে দলের লোক, বর্তমানে যে সরকার দলের লোক আছে, সরকার দলের সব দলের আছেন, হ্যাঁ অনেক আছেন, এমনকি এমপিরা আছেন। তো তাহলে তো এটা সবার রাজাকার হিসাবে সবার বিচার হচ্ছে না, সুষ্ঠু বিচার হচ্ছে না, এবং এটা পার্সোনালি নেওয়া হচ্ছে। আমি আপনার এই কথা, সেকেন্ড হলো সাইদি সাহেবের ব্যাপারটা। সাইদি সাহেবের ব্যাপারটা আপনি বলছেন, তো আমি এতটুকু কিছু জানি না ওনার হিস্ট্রি সম্বন্ধে, তবে আমি যতটুকু দেখছি যেখানে উনি ওয়াজ করতেন বা উনি বক্তব্য, অনেক লোক সবাই খুব ভক্ত করে এবং উনি ভালো কথা বলতে পারেন, এইটুকু আমি জানি। কিন্তু কখনো শুনি নাই ওনার নাম। নাম শুনেছি আমি, ধরেন 1971 এত ছোট ছিলাম না, আমি ক্লাস 5 এর ছাত্র ছিলাম। আমি রাজাকার দেখেছি, পাকিস্তানিও দেখেছি, মুক্তিযুদ্ধ আমার মামার মুক্তিযুদ্ধ ছিলেন, এবং আমি এমনকি আমার মামাকে দেখতে থানায় পর্যন্ত গেছি, তখন এই অনেকের নাম শুনেছি, ওনার নাম শুনেছি, এখন শুনতেছি। দুঃখ হলো এটাই যে ঠিক আছে কাদের মোল্লা যে বিচারটা হয়েছে, সবাই বলছেন যাবজ্জীবন, এতটা কোন বা ওগুলা চাক্ষুষিক, কিন্তু সাথে সাথে সাইদি সাহেবের যে আপনার ফাঁসি, এটার মধ্যে একটা বোঝা যায় না বিষয়টা। এটা তো আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা হয় না, এটা তো আইনের রায়, অর্থাৎ আপনি একজন জাস্টিস, আপনি বুঝবেন যে ওনার ফাঁসি হবে নাকি ওনার যাবজ্জীবন হবে নাকি উনি বেকসুর হবেন। তো আমরা যে আইনকে মানি, ঠিক আছে ঠিক আছে, আপনার আইনকে মানলাম, কিন্তু আমার প্রশ্ন হলো যে আগেই বললাম না যে আপনি 90-এর স্বৈরাচারী আন্দোলন, সেই সময় সাইদি ছিলেন বা যারা এই দলের সবাই ছিলেন, উনি পার্লামেন্টেও ছিলেন, তখন ধন্যবাদ জনাব আমাদের ডক্টর শান্তা সাহেব ইয়েটা যাচ্ছি। উনি হচ্ছেন ফাউন্ডার মেম্বার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল ইউকে। জনাব শান্তা, আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম উনার কথাটাই ঘুরে একটু, জনাব কাউন্সিলর সাহেবের কথা। উনি বলছেন যে উপরের দিকে দেবেন একটু, উনি যে কথাটা বলছেন যে, যেটা গোলাম আজম সাহেবের ছেলেও বলছেন যে মানবতা বিরোধী যদি কেউ থেকে থাকে তার বিচার হওয়া উচিত। উনিও বলছেন তার বিচার হওয়া উচিত, তবে সেটা কোনো একক দলের না, সব দলের। তাহলে কেন সব দলের হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? আপনি একটু ক্লোজ নিতে। নমস্কার এবং ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি একটা জিনিস, আমি আসলে এখানে এসেছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউকে লিমিটেডের পক্ষ থেকে। আমি বিশেষভাবে আজকে একটা ধর্মীয় দলকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাবো, এবং তাদের আমি মুখপাত্র হিসেবে এসেছি। উত্তরটা একটু আমাকে দেবেন। হ্যাঁ অবশ্যই দেবো। তো আমাকে ভবিষ্যতে এই সম্পর্কে প্রশ্ন করলে আমি আরো খুশি হব, এবং দর্শকরা যদি। ধন্যবাদ, আপনি একদিন পলিটিশিয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ধন্যবাদ।
আমি যে জিনিসটা বলছি যে বাংলাদেশে 1971-এ 7.5 কোটি লোক ছিল, সেখানে কম্পিউটার ব্যবস্থা, পরিসংখ্যান ব্যবস্থা এতটা স্ট্রং ছিল না। দীর্ঘ যুদ্ধের পরে অনেক তথ্য কিন্তু বিকৃত হয়েছে। সেখানে একজন অভিযুক্ত মানুষের নাম যদি নাও এসে থাকে, তাতেই যে এই অভিযুক্ত মানুষটাকে একদম বেকসুর খালাস দিতে হবে। কোশ্চেনটা ছিল যে অভিযুক্ত মানুষের নাম আসছে, দ্যাটস ওকে, নো প্রবলেম, বাট আরো তো অভিযুক্ত মানুষ আছে অন্যান্য দলে, মেবি সেটা বিএনপিতে, জাতীয় পার্টিতে, আওয়ামী লীগে, তাহলে ওনাদের নাম আসতেছে না কেন? কোশ্চেনটা ওনার এটাই ছিল। হ্যাঁ, নাম যদি নাই আসে থাকে, ভবিষ্যতে যে নাম আসবে না বা ভবিষ্যতে সরকারগুলো যে আসবে না, তারও তো কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, নাম আসেনি এটা রং। আচ্ছা, যদি তারা সত্যিকার রাজাকার হয়ে থাকে, আমি যদি বিচারক হতাম বা আমি যদি নামগুলা লিস্ট করার সুযোগ পেতাম, তাহলে আমি অবশ্যই ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসবো, আমরা একটু মোল্লা ভাইয়ের কাছে আসি, আবু বকর মোল্লা সাহেবের কাছে। উনার প্রশ্নটা, উনি বলছেন যে নাম ভবিষ্যতে আসবো, নাম ভবিষ্যতে আসবে, এই ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি? প্রথম কথা হচ্ছে যে এইটাকে আমরা মেনে নিতে হবে। তখন প্রধান প্রসিকিউটর ছিল খন্দকার মাহবুব হোসেন সাহেব, যিনি বর্তমান বার কাউন্সিলের প্রথম যখন এটার প্রসিডিউর শুরু হলো, প্রধান প্রসিকিউটর ছিলেন খন্দকার মাহবুব হোসেন। উনি এদেশে প্রোগ্রামে এসেছিলেন। আপনি একটু ক্লোজলি ধরবেন। তারপর আপনি যদি ইউটিউবে যান, উনি 3টা প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামে উনি 72 সনে কিভাবে কতজন লোককে রাজাকার আলবদর হিসাবে যে দালালাইনে বিচার করার জন্য সাব্যস্ত করা হয়েছিল, কিভাবে স্ক্রুটিনাইজ করা হয়েছিল, ডিটেলস বর্ণনা দিয়েছেন। উনি বলেছেন যারা হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন করেছে এবং বঙ্গবন্ধুর মানে সাধারণ ক্ষমা ঘোষণার পরও প্রথমে 1 লক্ষ লোকজনকে অ্যারেস্ট করা হয় সারা দেশে। প্রথমে 1 লক্ষ লোক অ্যারেস্ট করা হয়, এন্ড আউট অফ দেম আফটার হার্ড স্ক্রুটিনি 27,000 লোককে প্রসিকিউট করা হয়। এরপরে এর মধ্যে থেকে 752 জনকে সাজা দেওয়া হয়। এরপরে স্পেশালি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করার জন্য, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন এই অপরাধগুলো ছাড়া যুদ্ধাপরাধ হচ্ছে একটা বড় ধরনের কাজ। যুদ্ধাপরাধ এবং মানবতা অপরাধ, বিরোধী অপরাধ বড় ধরনের কাজ। ইট ইজ মোর দেন মেয়ার মার্ডার, কিলিং ও রেপ। ওইটা করার জন্য পাকিস্তানি আর্ম ফোর্সেস এন্ড অক্সিলারি ফোর্সেস এর মধ্যে থেকে ওনারা একটা লিস্ট করে প্রথমে 1000 জনের লিস্ট করা হয়। আপনি এটা ওনার বক্তব্য, 1000 জনের লিস্ট করা হয়। ইট ইজ নাও অন পাবলিক ডোমেইন। এরপরে ওনাদের মধ্যে থেকে হার্ড স্ক্রুটিনাইজ করে সেখানে 195 জনকে লিস্ট করা হয়। কখন সেটা, কত সালে? এটা করা হচ্ছে 1973 সনে, করা হচ্ছে 195 জন একটা যুদ্ধাপরাধ, যেটা আমি বলছি যে গ্রেভ যেগুলো অফেন্স সেগুলো করার জন্য। আর হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনের জন্য তো আমি বললাম যে 1 লক্ষ জনের মধ্য থেকে 37,000 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এখন উনি যে কথাটা বলছেন, এটা ওনার কোশ্চেন, হি ওয়াজ দ্য চিফ প্রসিকিউটর। যে মাওলানা সাঈদী এবং জামাতের যে বর্তমান নেতৃবৃন্দকে আজকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে, আমরা 75 পর্যন্ত সারা দেশ তন্ন করে খুঁজে রাজা মানে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন এবং ওয়ার ক্রাইমস ইউনিটিতে যারা অপরাধী তাদের লিস্ট করলাম, সেখানে ওনারা কেউ ছিল না। ওনারা কেউ মানে গোলাম সাহেব ছিলেন না? অফকোর্স নট। নিজামী সাহেব ছিলেন না? নিজামী সাহেব ছিলেন না, না ছিলেন। আচ্ছা, মুজাহিদ সাহেব ছিলেন। আমরা আসতেছি, আমি আপনার মানে হত্যা, ধর্ষণ, আমার বক্তব্য আমি ক্লিয়ার করি। হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ অথবা ওয়ার ক্রাইমসের লিস্টে অধ্যাপক গোলাম আজম ছিলেন না, নিজামী সাহেব ছিলেন না, মুজাহিদ সাহেব ছিলেন না, মাওলানা সাঈদী ছিলেন না, আলিয়া, তারপর হচ্ছে যে কামরুজ্জামান ছিলেন না, কাদের মোল্লা ছিলেন না। আমার বক্তব্য ছিল এখন দল থেকে। আমাদের দলের মধ্যে থেকে এই অপরাধগুলোর জন্য কি অভিযুক্ত ছিলেন? ওয়ার ক্রাইমে মানে ধন্যবাদ মোল্লা ভাই। আমি এখন যাচ্ছি নিজের মদিন ভাই আপনার কাছে। এজ এ লয়ার ওনার কথার আপনি উত্তর দেবেন উনি বলছে, এবং দুইটা কোয়েশ্চেন আপনার কাছে। একটা হচ্ছে উনি বলছেন আপনার পাশে কাউন্সিলর বলছেন যে সব দলকে ইনক্লুড করা উচিত, উনি বলছেন ভবিষ্যতে করা হবে, উনি বলছেন যে উনার দলের কেউই মানে প্রথম সারি কেউই যুদ্ধ অপরাধী না। এখানে একটা ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে যদি সম্ভবত জানেন না যে অলরেডি মোবারক আলী যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে রাজাকার, আমি বলছি আপনি তো এইভাবে চুজ করে দিতে পারবেন না যে ভিতরে হত্যা হবে হত্যা হবে। আপনি বলছেন যে আওয়ামী লীগ থেকে ধরা হয়েছে কিনা। ব্যাপারটা কিন্তু এক ধরনের আপনার যে রুমাল রুমাল খেলা না, যে একে গিয়ে বলবো আওয়ামী লীগ থেকে পাঁচটা করবো এইভাবে। এখানে ব্যাপারটা যেটা আমাকে বুঝতে হবে, এটিএন বাংলা একটা ডকুমেন্টারি দেখছি ডক্টর আনোয়ার টেলি, আমি এটা দেখেছি, আমি এটা দেখেছি এবং এটা কিন্তু আন্ডার ইনভেস্টিগেশন, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। আওয়ামী লীগ থেকে একজনকে ধরা হয়েছে মোবারক আলী, ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের নেতা। এটা হচ্ছে আমার এখানে শেষ। আপনারা বলছেন যে ধরা হচ্ছে কিনা, আচ্ছা এখানে কিন্তু শুধু জামায়াত থেকে ধরা হয়নি,
হয়নি, এখানে কিন্তু বিএনপি থেকে ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলী, এবং জাতীয় পার্টির যদি কেউ থেকে থাকে। আমি একটা ইন্টারফেয়ার করে আপনাকে, অবশ্যই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে কি কোন অপরাধ ধরা হলো? সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রথমে ধরা হয়েছে মগবাজার একটা গাড়ি পোড়ানোর মামলায়, পরবর্তীতে তাকে শোন অ্যারেঞ্জ দেখানো হয়েছে, যুদ্ধাপরাধীতে নেওয়া হয়েছে। এখানে তাকে পরবর্তীতে তার যুদ্ধাপরাধ আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যেটা, যে তার আব্বা ছিল শান্তি কমিটির চেয়ারম্যান, সেটা হলো আমরা এই জন্যই সে আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমি একটু এটাতে আসছি না। আমি আমার কোশ্চেনটা আপনাকে শেষ করে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর আব্বা ছিল শান্তি কমিটির চেয়ারম্যান, দ্যাটস ওয়াই তাকে রাজাকার হিসেবে অভিহিত করা হয়েছে, আমরা এটাই তোমার একটু ভুল আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি ধরে নিচ্ছি। যদি উনার বাপের অপরাধের কারণে, আচ্ছা হ্যাঁ আপনি বলেন। না আসলে এখানে আবু বকর মোল্লা যে কথাটি বললেন, এখানে আমি একটু অপোজ করবো। সেটা হচ্ছে যে কামরুজ্জামানের বিরুদ্ধে দুইটা মামলা হয়েছে। আমি বলছি, আপনি বলছেন যে শীর্ষ নেতাদেরকে যাদেরকে ধরা হয়েছে তাদের ব্যাপারে কোনো মামলা হয়েছে কিনা। শহীদ বদিউজ্জামানের ভাই দুটো মামলা করেছিলেন 1972 সালে। কেমন? এটা করেছে কামরুজ্জামানের এগেন্স্টে করেছে, এবং নতুন চন্দ্র সিং এর ছেলে, নতুন চন্দ্র সিং এর যিনি যাকে মেরে ফেলা হয়েছে তার ছেলে দুটো মামলা করেছে। একটা হচ্ছে সাকার বাবার নামে, একটা হচ্ছে সাকার নিজের নামে। এখানে দুটো মামলা। সাকার নামে করার কারণটা কি? সাকা কিন্তু উপস্থিত ছিল। আপনি সম্ভবত জানেন যে সাকা ইন্ডিপেন্ডেন্ট অর্ডার যদি আপনি দেখেন, আচ্ছা তাহলে আপনি দেখবেন যে সাকার নামে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে কিন্তু একটা প্রাইম মামলা হচ্ছে নতুন চন্দ্র সিংহকে যে হত্যা করা হয়েছে, এই হত্যাকারী হিসেবে তাকে কিন্তু ধরা হয়েছে এবং গুডিসে অত্যাচার করা হতো। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমি একটা উত্তর দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে বলা হচ্ছে না যেটা হচ্ছে শীর্ষ অপরাধের ভেতরে যে কারো নামে মামলা করা হয়েছে কিনা। এখন আসছে গোলাম আজমের ব্যাপারে। গোলাম আজমের ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে গোলাম আজমের কিন্তু দালাল আইনের আন্ডারে একটা সুনির্দিষ্ট একটা ডেট ছিল। আমি খুবই দুঃখিত যে আমি ডেটটা বলতে পারছি না। একটা কথা মাথায় রাখবেন যে তার কিন্তু যে 39 জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, তার ভেতর কিন্তু 18 নম্বরে রয়েছে গোলাম আজমের নাম। তো যেই লোকটি যদি অপরাধ নাই করে থাকে তাকে তো আপনার নাগরিকত্ব বাতিলই করতে পারে না। এটা হচ্ছে কথা। তার মানে তাকে দালাল হাজির করতে বলা হয়েছিল। এবং আপনি একটা লক্ষ্য করে দেখেন, আমি অন্যদের কথা বাদই দিলাম, সালমান আজমি যিনি এসেছেন তিনি কিন্তু একবারও দাবি করেননি তার আব্বা অপরাধী না। তিনি বলেছেন আমি সুষ্ঠু বিচার চাই। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু উনি কিন্তু একবারও বলছেন না যে আমার আব্বা অপরাধী না। অনেকেই এটাও বলেন না যে আমার আব্বা অপরাধী না, এটা উনি বলেননি। আমরা কিন্তু ট্যাসিটলি এটা কিন্তু ট্যাসিটলি আমরা ধরে নিব এমন তিনি ধরে নিচ্ছেন তার বাবা অপরাধী, কিন্তু অপরাধটা আমরা ধরতে পারি যে উনি এটাও তো ধরতে পারেন। যখন অপরাধে যায়, যখন একটা বিচার চলাকালীন সময় আমরা এমনও বলতে পারি না যে তিনি অপরাধী কি অপরাধী না, রায় হওয়ার আগ পর্যন্ত। এটা তো আমরা প্রিজাম্পশন অফ ইনোসেন্স ধরে নিচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সালমান আজমি কিন্তু একবারও দাবি করেননি যে তার বাবা কখন, যেমন এলিবাই ডিফেন্স অনেকে করছে যে আমি এখানে ছিলামই না, আমার নাম এটাই না, এটা একটা গেল। সেখানে কিন্তু সালমান আজমি বলছেন যে সুষ্ঠু বা তদন্ত বা সুষ্ঠু বিচার। এটা আসলে এত ছোট প্রোগ্রামে এত মানুষ এখানে রয়েছেন, আমার পক্ষে সম্ভব নয়। বিশাল একটা আলোচনা। এটা আবু বকর মোল্লা সম্ভবত জানেন, এখানে ব্যারিস্টার ফখরুল উনিও জানেন যে এটা একটা বিশাল আলোচনা। আমি ওনার কথাটা ছিল যে ওনার দলের শীর্ষস্থানীয় কেউ যুদ্ধ অপরাধ, আমি অবশ্যই আপনি জবাব, ওনার দলের শীর্ষস্থানীয় কেউ অপরাধী ছিল না। আমি সবার কথা বলছি, আমি নট অনলি কামরুজ্জামান, গোলাম সাহেব, এখানে কিন্তু একটা কথা আপনার কোশ্চেনটা ওনাকে ছিল এখানে মোল্লা ভাই ব্যারিস্টার, এখানে ফখরুল ব্যারিস্টার, ওনারা জানেন যে আমরা যখন ল পড়ছি তখন কিন্তু সেখানে ইনফ্যাক্ট এখানে যারা আছেন, এখানে অনেক বছর ধরে এখানে আছেন, তারা এই আইন কানুন জানেন। এই যে আমি বলছিলাম যে আপনার যে রিপারের কেসটা কথা, এখানে কিন্তু অনেক মামলা হয়েছে। আমার কোশ্চেনটা হচ্ছে আপনি আমাকে আমি আপনাকে উদাহরণ তো এটা বলতে হবে যে 1972 সালে যদি, আমি তো বলেছি কামরুজ্জামানের কথা, তারপরে গোলাম আজম সাহেব, নিজামী সাহেব, গোলাম আজমের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা আমি আপনাকে বলেছি, কামরুজ্জামানের বিরুদ্ধে বলেছি, সাকার বিরুদ্ধে বলেছি। আচ্ছা, আর যারা ছিল আমার জানা মতে তাদের বিরুদ্ধে আমি মামলার কথাটা জানি না। কিন্তু এখানে একটা পয়েন্ট শুট দিল, সেটা হচ্ছে এমন যে 1972 সালের দালাল আইনে যদি কারো বিরুদ্ধে মামলা না হয়, এটার মানে এই না যে সে আসলে অপরাধী না। তাকে যদি ধরেন কোন একটা মুসলিম সম্মেলনে নিয়ে যাওয়া হয়, গণ্যমান্য একটা পদেও রাখা হয়, তিনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, এর মানে এই না যে তিনি অপরাধী না। হয়তো বা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল থাকতে পারে, এখানে পলিটিক্যাল কোনো রিজন থাকতে পারে, সেখানে পলিটিক্যাল। ধন্যবাদ। আমরা সংক্ষেপে বলবেন প্লিজ, আপনি পয়েন্টটা সংক্ষেপে বলবেন, সংক্ষেপে আমরা আবার ঘুরে আসবো। আমি শুধু একটা কথা বলি, সংক্ষেপে বলবেন প্লিজ, খুবই সংক্ষেপে। সেটা হলো যে দেখেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটাও কিন্তু আসলে যুদ্ধাপরাধ মামলা দিয়ে শুরু হয়নি, আপনাদের বলছেন। এর আগের আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাহেব পার্টিকুলারলি যে জাজমেন্টটা এখন সবচেয়ে মানে বিতর্কিত,
সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধেও কিন্তু একই কথা। ওনাকে সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়েছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা। আচ্ছা, সেখানে ওনাকে 22 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। আচ্ছা, এবং 14টা মামলা ফাইল করা হয়েছে, এর মধ্যে একটাও কিন্তু যুদ্ধাপরাধের মামলা ছিল না। সবগুলো উনি হাইকোর্ট ওই 2008 সালে যখন 10 সালে যখন ওনাকে ধরে। আচ্ছা, এরপরে 14টা মামলা ওনার বিরুদ্ধে করা হয়েছে, প্রত্যেকটা মামলা উনি হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে। আচ্ছা, যখন সর্বশেষ সবগুলো মামলা উনি জামিন নিচ্ছেন, তখনই শুধুমাত্র ওনাকে সর্বপ্রথম যুদ্ধ অপরাধী ইস্যুতে মানে ওনাকে জড়ানো হয়। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, দেখেন আজকে খুব দুর্ভাগ্য এই জাতি, আজকে বাংলাদেশে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, রাসূল নিয়ে এমন কোন নিকৃষ্টতম কথা নাই যা বলা হয় না, কিন্তু কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা হয় না। যিনি সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন, ওনার বিরুদ্ধে মামলা হয়। গিভেন দ্য সিচুয়েশন, আমি একটা ডকুমেন্ট আমি একটা ডকুমেন্ট নিয়ে এসেছি। ওনারা যে বলছেন মামলা হয়নি, সে সময় মামলা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হয়েছে। আমার হাতে যে এজাহারটা দেখেন, এই এজাহারটা হচ্ছে মাওলানা সাঈদীর 2টা কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে একটা কাউন্ট হচ্ছে ইব্রাহিম কুর্তি হত্যা মামলা। এই এজাহারটা ইব্রাহিম কুর্তির ওয়াইফ যখন ইব্রাহিম কুর্তি মারা গেছেন তারপর পরেই এই এজাহারটা দায়ের করতেন। আচ্ছা, আপনি একটা কথা বলেন আমাকে, যে আপনার মারা যাওয়ার পরে 3 মাসের মাথায় যদি আপনার ওয়াইফ মামলা করে, তাহলে আপনার ওয়াইফ কি বেশি জানবে যে কে তাকে হত্যা করছে, নাকি 40 বছর পরে সরকার জানবে? ধন্যবাদ, ধন্যবাদ। এখন এই মামলাটায় সাঈদী সাহেবের নাম নেই, দেলু শিকদারও নেই, এবং দেল্লা রাজাকারও নেই। ধন্যবাদ। তাহলে কেন আজকে সাঈদী সাহেবকে ধন্যবাদ। আমরা এরপরে আসবো আমার বিপ্লব প্রদাস সাহেব। আচ্ছা, আপনার কাছে আমার দলের ব্যাপারে যদি একটু কথা আসছে, আপনি একটু পরে আমরা ঘুরে আসছি এক মিনিট পরে। আচ্ছা, আপনার কাছে কোশ্চেনটা একটু আলাদা, যে আমরা প্রথম থেকেই বাংলাদেশের প্রতিষ্ঠা কাল থেকেই আমরা হিন্দু বৌদ্ধ সবাই একত্রে থাকি, মুসলমান। আমার মনে হয় আপনারা ঈদের সময় মুসলমানের বাড়িতে যান, আমরা দুর্গা পূজার সময়, তাহলে কেন আজকে হিন্দু বাড়িতে হামলা করা হচ্ছে, বৌদ্ধ বাড়িতে হামলা করা হচ্ছে, মন্দির পোড়ানো হচ্ছে, এবং সেটা কোনো দলীয় লোক কিনা? আপনার কি মনে হয়, আপনার ওপিনিয়নটা কি? সুন্দর প্রশ্ন করার জন্য আমার মনে হয় আমরা একটু আজকের উত্তেজনায় বা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একটি সত্য শোভন জিনিস ভুলে যেতে বসেছে, সেটা রিমাইন্ড করাচ্ছি আমি। আশা করি আপনার সবাই একমত হবে। সে যে দলের হোক না কেন, আব্দুল জলিল মারা গেছে, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। সে যে দলের হোক না কেন, বাংলাদেশের সবাই তাদের বিচার করছি। দ্বিতীয়ত হল যে আজকে হিন্দুদের ব্যাপারটা জেনে নিয়ে আসে, আমি একটি দলের যে দলে 20 দফার অনুসারী, সেখানে আমি প্রশ্ন শিখেছি, সত্যকে সত্য বলতে সোজা করতে যাচ্ছি। এটা হলো আমার অ্যাক্টিভিস্ট হিসেবে আমার একটা কমিটমেন্ট। দ্বিতীয় প্রশ্নটি হলো যে হিন্দুদের ক্ষেত্রে আজকে আমি ওইভাবে মানুষ হয়েছি। ঈদে মিলাদুন্নবীর কমিটি করেছি আমরা, হিন্দু এবং মুসলমান সম্মিলিত ভাবে, এবং 3টি রাত আমরা থাকতাম স্কুলে ঈদে মিলাদুন্নবীর আগের রাত, এবং সরস্বতী পুজোর কমিটি করেছি হিন্দু মুসলমান মিলে তার আগের রাত, এবং স্পোর্টস ডে যেদিন হতো, প্রাইজ অ্যাওয়ার্ডিং যেটা হতো, ঠিক তার আগের রাত একসাথে থাকতাম। সেই পরিবেশ থেকে আমার কাছে কখনো মনে হয়নি আমার দেশ একটি সাম্প্রদায়িক দেশ। এবং আমি সর্বপ্রথম দেখলাম যখন মন্দিরে কিছু ভাঙচুর শুরু হলো, শহীদ মিনারে কিছু ভাঙচুর শুরু হলো, তখন সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বেগ এবং প্রতিবাদ করলেন হিন্দুদের এবং সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। আপনার ধারণা? আমি সেখানেই আসছি, পয়েন্ট অফ অর্ডার, স্টেজ বাই স্টেজ। একটু যদি বেগম খালেদা জিয়া করেই থাকেন প্রতিবাদ, যে প্রশ্নটি আগে ছিল যে তারা করেছেন কেন এখন, এবং সরকার বলছেন মাঝে মধ্যে। এই প্রশ্ন বলি, আমি ধরেন আজকে এই ল্যাপটপটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার আমি মামলা করলাম, করতে পারি না? না, সেটা হলো যে এই নাট্যমঞ্চ তো না, রাজনীতি সহজ, নাটক করে সাময়িকভাবে ঘোরানো যায়। তাহলে আপনার ততক্ষণই কাঁদবে। এথনিক মাইনরিটি হলো সবসময় প্রত্যেকটা দেশের সংখ্যালঘুরা এমন একটা জাতি যে রাজনৈতিক যারা ভণ্ড রাজনীতিবিদ, তাদের একটা হাতিয়ার, তাদেরকে অত্যাচার করে তাদের মনোবাসনা লালনা পূর্ণ করা। তারা ভণ্ড রাজনীতিবিদ। এখন আসুন যে আমরা কাদেরকে মিন করতে চাচ্ছি। রাইট, আজকে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার এই ব্রিটেন থেকে অনুরোধ, কারণ আমি উপদেশ দিতে পারবো না, কারণ আজ বাংলাদেশে নেই। বাংলাদেশের যে পরিস্থিতি,
তাতে আজ আমার বাংলাদেশে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ বিপ্লব করা ভাই, আমার প্রশ্নটা আমরা মিডিয়াতে তাই না? জানতে পারছি যে এটা একটা গ্রুপ বলছে জামাত শিবির করছে, আবার জামাত শিবির বললো যে আমরা এটা প্রোটেস্ট করতে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না জামাত শিবির যেখানে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ব্যস্ত, সেখানে গিয়ে সে আজকে মন্দিরে ভাঙচুর করে জামাত আরো শিবির করবে। বিএনপি করছে। আমার কাছে মনে হয় ওই যে তাদের যে দোসর ইরশাদ সাহেব রয়েছেন, ইরশাদ সাহেব 90 সালে একইভাবে মন্দির ভেঙে থাকার চেষ্টা করেছিলেন, তারই সেই তার বোনকে উপদেশ দিয়েছেন কিনা যে তুমি এটা করো, এটা ভাবে। আর একটা জিনিস যে হায়নার যে চোখ পড়েছে বাংলাদেশ থেকে, সেখান থেকে আসুন এখানে আরেকটা আর এই যুদ্ধপরাধ হিসেবে যুবলীগ যে পাগল সেটা একটা খবর আছে এই ব্যাপারে। হ্যাঁ যুবলীগ, হ্যাঁ এটা হলো যে আমি আরেকটা বৈঠকে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ মেশিন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে নেই, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ জাদুঘরে নেই, মুক্তিযুদ্ধ আর শহীদ বুদ্ধিজীবী কবরে নেই, মুক্তিযুদ্ধ একটা মেশিন হয়ে গেছে আওয়ামী লীগের কাছে। আজকের যদি গোলাম আজম সাহেব একটা বারের জন্য আওয়ামী লীগে যোগ দেন, কালকে থেকে মুক্তিযুদ্ধ হয়ে বেরোবেন, এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি কি এই কাজগুলো কে করতেছে, কোন দল করতেছে আপনার মতে? আমি সেটা আপনি যদি অ্যাক্টিভ মাইনরিটি, আপনারা সংখ্যালঘু বাংলাদেশ, এই দায়িত্বটা সরকারের এবং সরকারকেই নিতে হবে। আর দ্বিতীয়ত বলে দিচ্ছি, দেলোয়ার হোসেন সাইদী সাহেব প্রশ্নটি বিভিন্ন ভাবে এসে, যারা বিভিন্ন রাজনীতিবিদ রয়েছেন, আমার পাশে রয়েছেন আনোয়ার ভাই, ওহিদ ভাই, লস্কর ভাই, আমরা সবাই দেখুন আমরা এত ভালো, একটু কিন্তু উত্তেজনার পরেও আমরা বসতে পারি। দেলোয়ার সাহেব সম্পর্কে আমি বলি, আমরা দেলোয়ার সাহেবের পরে আবার আসছি। আমার কোশ্চেনটা ছিল যে এই কাজটা কে করছে, আমাদের মন্দির কে ভাঙছে, শহীদ মিনার কে ভাঙছে, এটাই আমি আপনার কাছে করছি। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে 18 দলীয় জোটের কেউ জড়িত নেই, যদি বর্তমান সরকার পারে তাদেরকে এনে প্রমাণ করে তারা করেছে। ধন্যবাদ বিপ্লব ভাই, আমি যাচ্ছিলাম আচ্ছা 30 সেকেন্ডে বলেন। আমরা দুইজনের কাছে আসছি, আপনার কাছে আসছি 30 সেকেন্ডের জন্য। আনোয়ার ভাই বলুক 30 সেকেন্ড বলুক। আচ্ছা 1 মিনিট, আমি আসছি আপনার কাছে। আচ্ছা 1 মিনিট, 30 সেকেন্ডে আপনি উত্তরটা দিয়ে দেন। 30 সেকেন্ডে আমি আসছি, 30 সেকেন্ড আসছি, 30 সেকেন্ড। আসলে আমার বিপ্লব ভাই, আমি ওনার সাথে আরো প্রোগ্রামে গেছি, তবে উনি ভবিষ্যতে মন্ত্রী হইতে পারবে। আজকে যেভাবে বলছে যে উনার যে কোটায় উনি মন্ত্রী হয়ে যাবে, যদি বিএনপি ক্ষমতা যায়, আজকে যেভাবে সুন্দর করে বলছে উনি ডেফিনেটলি। ধন্যবাদ। আবার শেষটা ব্যাপারটা হলো, উনি যেভাবে অভিযোগ করছে যে আজকে কিন্তু মিডিয়া তো স্ট্রং, আমরা এখানে যাই বলি না কেন, মিডিয়া কিন্তু প্রত্যেকটি জিনিস মানুষের চোখে, 16 কোটি মানুষের চোখে আসে, গ্রাম থেকে গ্রামের সাধারণ মানুষও আজকে বুঝে কে কি করছে, এবং সংক্ষেপে বলেন, প্রত্যেকটা লোককে চিনে, কারা কোথায় আক্রমণ করছে, কারা পুলিশকে 18টি থানাতে আক্রমণ করেছে, কারা পুলিশকে হত্যা করছে, সবই কিন্তু মিডিয়াতে আসছে। এখানে যদি আওয়ামী লীগের কেউ, যুবলীগের কেউ, ছাত্রলীগের কেউ জড়িত হয়ে থাকে, তাহলে অবশ্যই উপরে হয়ে গেছে। এবার আমরা তাহলে দেখা যায়। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে আমি আপনার কাছে একটু অন্য 30 সেকেন্ড পরে আসি। উনি যেহেতু আপনি একটা করে নতুন করে কোয়েশ্চেন আনেন, তখন পুরো আলোচনার কোনো সাবজেক্ট থাকে না। আপনার উই নো দ্য কোয়েশ্চেন, আমরা জানি কি নিয়ে আলোচনা হচ্ছে। ওকে দ্যাটস ফাইন। ওকে, এখনো 2-3 অনেকগুলো কথা ঘুরপাক খেয়ে যাচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে যে স্যাডলি আমরা এখনো কেউ মেনশন করি নাই যে 98টা প্রাণ ঝরে গেছে গত একটা সপ্তাহে, 1.5 সপ্তাহে। 98টা বাংলাদেশের প্রাণ ঝরে গেছে, সেটা যেভাবেই হোক, সেটা নিঝুম ভাইয়ের পক্ষের মানুষই হোক আর আমার পক্ষের মানুষই হোক, তারা এই দেশের বসবাসরত মানুষ, তারা বাংলাদেশি ছিল, সব থেকে বড় ফেইলিং যে ব্যাপারটা হচ্ছে, আমরা উই এগ্রি টু ডিসএগ্রি। 40 বছরের আগের যে ইস্যু, ঠিক আছে, ইস্যুটা আমরা অনেকে বলেন যে আমাদের পাপ মোচন করতে হবে, কিন্তু আমাদের একটা পাপ মোচন করতে গিয়ে আমরা কতটা পাপ করে যাচ্ছি, সেই আপিলটা, সেই চিন্তাটা যেন আমাদের ভাইয়ের মনে উদ্রেক করে, সেই জিনিসটাও আমি চাই। আরো 2-3টা আমি কথা বলে আমি আপনার গোয়িং টু টক ফর লং। এই আনোয়ার ভাই জানে মুহিদুর ভাই মনে কি কথা আছে। মুহিদুর ভাই কত সময় কথা বলে, আনোয়ার ভাই সেটা জানে। আবার আনোয়ার ভাই মনে কোন কথা আছে সেটা হয়তো নিয়াজ ভাই জানবে না। জাতি তো এগুলো জানতে চায় না। জাতি যেটা বুঝতে চায়, তারা যে লোকটা 100 টাকা 200 টাকা আর্ন করার জন্য তার টুকরি নিয়ে সকালে বের হয়েছে, তার কাছে কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার, সেই প্রশ্নটা মোটেও রেলেভেন্ট না। নাও আপনি একজন আইনে পড়ালেখা করেও, আমি বড় হয়েও আমরা ওই জিনিসটা নিশ্চিত করতে পারছি না। আপনি যতটুকু দেশকে ভালোবাসেন, আমিও ততটুকু দেশকে ভালোবাসি। আমার বাবা রাজাকার হতে পারে। আর শেষ একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে ফেলবো। আমার ঘরে আমার বাবা, উনি খুব বঙ্গবন্ধুর খুব ভক্ত, শেখ মুজিবুর রহমানের নামে উনি খুব পাগল। আবার আমার আম্মা, উনি খুব নামাজ পড়ে, তসবিহ পড়ে, উনি জামাত ইসলামের প্রতি ভক্ত। উনি এত কিছু বুঝতে চায় না যে জামাত ইসলাম কি চায় না চায়। উনি যেটা জানে যে সাইদি সাহেবের ওয়াজ উনার ভালো লাগে,
জামাত ইসলামে যে কাজগুলো করে ওনাকে ইসলামের দিকে টানে সেজন্য। আবার ঘরে আমি কিছুটা বিএনপির পক্ষপাতী, যদিও আমি সরাসরি ফর্মালি কখনো বিএনপি করি নাই। আচ্ছা, কিন্তু সেই করে এখন যদি আমি বলি আমার বাবা যদি আমার মাকে বলে রাজাকার, আর আমার ঘরে ভাত খেতে পারি না আমরা, তখন আমাদের বাচ্চাদের কি হবে? রাইট। তখন সেই কমন সেন্সটা আমাদের কবে আসে? এবং ফাইনাল পয়েন্ট যেটা হচ্ছে, দুইটা প্রশ্ন, ইজি কোয়েশ্চেনের আনসার হচ্ছে 18 দলীয় জোট কেন হিন্দু মতাবলম্বীদের বাসায় হামলা করবে? ওইখানে হামলা হলে কার লাভ? পয়েন্ট কে পায়? সরকার পয়েন্ট পায়। সুতরাং ইভেন আমি জানি, আমি সবই পর্যন্ত দেখছি যে 18 দলীয় জোট আলটিমেটলি পাহারা দিচ্ছে। আপনার কমন সেন্স, এটা তো পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপার, কিন্তু আমার কমন সেন্স বলছে এই হামলা হওয়ার পর এটা যদি প্রচারণা পায় কার লাভ হবে? লাভ হবে সরকারের। সুতরাং সরকারের কেউ ওটা করে সব থেকে বেশি স্বাভাবিক। সব থেকে অস্বাভাবিক হচ্ছে যারা 18 দলীয় জোট আছে তারা করা, কারণ তারা কেন আত্মঘাতীমূলক এই কাজটা করতে যাবে? তারা জানে যে এইভাবে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, এরপর আবার কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভির সময়ের সাথে অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।